রাহেতার সামনে চেয়ারে গম্ভীর মুখে বসে আছে স্বপ্নিল। তার দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাহেতা। জানি ওরা এমন মুখভঙ্গি রেখে বোঝার চেষ্টা করছে সে কি এমন জরুরি কথা বলতে চাইছে। তবে রাহেতাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বপ্নিল নিজে থেকেই বলা শুরু করলো। আমি আসার আগে খালামণি কি কি বলেছে তোমায়? চমকে গেল রাহেতা। স্বপ্নিল যে হঠাৎ এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে ব্যাপারটা ভাবেনি সে। ওকে চমকাতে দেখে স্বপ্নিল চেয়ারটা আরেকটু এগিয়ে নেই, একদম রাহেতার মুখোমুখি কাছাকাছি বসে। এখন দুজনের মাঝে দূরত্ব নেহাত অল্প, একটু হাত বাড়ালেই একে অপরকে অনায়াসে ছুঁয়ে দেওয়া যাবে। স্বপ্নিলকে নিজের এত কাছাকাছি দেখে রাহেতা খানিকটা ঘাবড়ে যায়, তবে তা ভয়ে নয়, লজ্জায়। স্বপ্নিলকে এত কাছে এভাবে এক দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে লজ্জাবতীর নেই আরেকটু নুয়ে পড়ে মেয়েটা। চোখে চোখ রাখতে পারে না বেশিক্ষণ, নামিয়ে নেই মাথা। কিন্তু স্বপ্নিল নির্বিকার, সেটা দেখেও যেন বোঝে না। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নির্লজ্জের ন্যায় বলে। স্বপ্নিলের কথায় চোখ খিচিয়ে বন্ধ করে রাহিতা। রক্তিম আভায় লালিত হয় মুখ। মনে মনে কয়েকশো বকা দেয় ওকে, এভাবে না বলে কি হতো না। এরপর নিজেকে সামনে নিয়ে চোখ পাকিয়ে কটপট করে তাকাই স্বপ্নিলের দিকে। ও কিভাবে তাকাতে দেখে হেসে ফেলে স্বপ্নিল। মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না এসব। কিন্তু এখন সিরিয়াসলি জিজ্ঞেস করছি রাহি, আমি বাসায় আসার আগে সীমা খালামণি তোমায় কি কি বলেছিল আমার সব খুলে বলো, একদম কোনো কিছু লুকাবে না। এবার নিজেকে ধাতস্থ করে রাহিতা। গলা ঝেড়ে এক এক করে সব খুলে বলে। লুকোয় না কোনো কিছু। সব শুনে স্বপ্নিলের গম্ভীর হয়ে থাকা মুখশ্রী আর একটু থমথমে হয়। ফোঁস করে এক শ্বাস ফেলে গমগমে গলায় বলে, আমি জানতাম এমন কিছুই হবে। উনি এতদিন মনের মাঝে আমারও মায়ের উপর যে রাগ পুষে রেখেছিলেন তা আজ সুযোগ বুঝে তোমার উপর ঝেড়েছেন। এই জন্যই আমি তোমায় বলেছিলাম তার থেকে দূরে থাকতে, তাকে অ্যাভয়েড করতে। দেখলে তো কেমন তার ব্যবহার। তবুও তুমি শোনোনি কেন আমার কথা? স্বপ্নিলের কণ্ঠে স্পষ্ট ক্রোধ। কপালে পড়েছে ভাঁজ, যেন রাহেতার সাথে হওয়া এমন আচরণের কারণ সে নিজে। ওকে বিচলিত হতে দেখে নিজেকে তটস্থ করে রাহেতা। বোঝে স্বপ্নিল রেগে আছে, অপরাধ বোধে ভুগছে। ওকে ঠান্ডা করতে হবে। অতঃপর আলতোভাবে হাত রাখে ওর সামনে বসে থাকা স্বপ্নিলের কাঁধে। চোখে চোখ রাখে নির্দ্বিধায়, নরম গলায় বলে, আমি জানি আপনি খালামণির থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু আমি কি করে থাকতাম বলুন তো? মাত্র এসেছেন তিনি বাসায়, আর আমি নতুন বউ। এখন যদি আমি হুট করেই তাকে ইগনোর করতাম, তবে সেটা কি ভালো দেখাতো বলুন? সবাই কি ভাবতো তখন? সবাই কি ভাবতো সেটা দিয়ে তুমি কি করবে? আমি তো সবারটা চিন্তা করিনি, তোমারটা চিন্তা করেছিলাম বলেই তোমায় আগে ভাগে সতর্ক করেছিলাম। যদি তুমি সবার কথা ভাবতে যে নিজে এতগুলো কথা শুনলে এত ভালো হয়ে হবে কি রাহি? ভালো মানুষদের সবাই কষ্ট দেয়। তাই এই কথা আপনি আমায় বলেছেন? তবে আপনি নিজে কি করলেন আগে সেটার ব্যাখ্যা তো দেন। মানে? চমকে ওঠে স্বপ্নিল। ওর চোখে বিস্ময় দেখে মৃদু হেসে রাহিতা বলে, আমায় যে ভালো হওয়ার জন্য এত কথা বলছেন, আপনি নিজেও তো একই কাজ করলেন। এই যে আপনি এত কিছু শুনলেন খালামণির থেকে, আপনাকে তিনি কত কিছুই না বললেন। তখন তো আপনি চাইলেই তাকে আনিকা আপুর সম্পর্কে সবকিছু সত্যিটা বলে দিতে পারতেন, তার চোখে আঙুল দিয়ে নিজের মেয়ের বৃত্তান্ত খোলাসা করতে পারতেন। কিন্তু সেটা তো আপনি করেননি। কেন বলেন তো? রায়তার প্রশ্নে স্বপ্নিল চোখ সরায়। ধরা পড়াই খানিকটা ইতস্ত করে এদিক সেদিক তাকায়। ওর হাবভাব দেখে রায়তা বলে, কারণ আপনি চাননি রুম ভর্তি মানুষের সামনে তার মেয়ের কীর্তির জন্য তিনি অপমানিত হোক। আপনি চাননি মৃত মেয়ের প্রতি মায়ের অন্তরে কোনো খারাপ অনুভূতির জন্ম হোক। আপনি রায়তা আর কথা বাড়াতে পারে না। অগ্রসর হওয়ার পূর্বেই ওর ঠোঁটে আঙুল চেপে ধরে স্বপ্নিল। হুট করে ওর এহেন আচরণে বিস্ময়ে অতবাক হয়ে যায় রায়তা। চোখ বড় বড় করে তাকায় স্বপ্নিলের পানে। সেদিকে লক্ষ্য করে স্বপ্নিল বলে, কি এভাবে তাকিয়েছো কেন? হ্যাঁ, আমার সব কিছুতে কেন এত বুঝতে হবে তোমার? এগুলোর স্বভাব বাদ দাও, বুঝছো? স্বপ্নিলের কথার ধরনে মনে মনে হেসে ফেলে রায়তা। ওর কথার বিপরীতে মাথা দুদিকে নাড়িয়ে না বোধক উত্তর দেয়। ওর রিয়াকশন দেখে চোখ ছোট ছোট করে ঠোঁট থেকে হাত ছড়িয়ে ফেলে স্বপ্নিল। তখনই রায়তা বলে, আচ্ছা বাদ দিন এসব, যা হওয়ার হয়েছে। হুম। এবার রায়তা নিঃশব্দে উঠে যেতে ধরে। ঠিক সেই সময় হাতে টান পড়ায় থেমে যেতে বাধ্য হয়। স্বপ্নিলের দিক তাকাতেই সে হঠাৎ
কোমল স্বরে শুধাই। খারাপ লেগেছে না খালামণির কথায়? কষ্ট পেয়েছো খুব? না, ঠিক আছি আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এত চিন্তা কেন করছেন এই সামান্য বিষয়ে? সেটাই তো বুঝছি না আমি। এসব বাদ দিন তো, বললাম না আমি। হাসতে হাসতে কথাটা বলে রাহিতা। ওর প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেই স্বপ্নিল। কোনো উত্তর না দিয়ে আলগোসে নিজ হাতে চেপে ধরে রাখা রাহিতার হাত ছেড়ে দিয়ে চেয়ার টেনে বের হয়ে যেতে নেই রুম থেকে। রাহিতা এক ধ্যানে চেয়েছিল ওর যাওয়ার পানে। আচমকা কদম থেমে যায় স্বপ্নিলের। ঘাড় কাত করে পিছনে ফিরে তাকাই এক মুহূর্তের জন্য। রাহিতার চাহনি লক্ষ্য করে ধীর স্বরে বলে, তোমায় কষ্ট দেয় এমন কোনো বিষয় আমার কাছে সামান্য নয় রাহি। স্বপ্নিল দাঁড়ায় না আর, চলে যায় নিজেদের মতন করে। পেছনে ফেলে যায় এক বিমূর্ত রাহিতাকে। স্বপ্নিলের কথা কর্ণগোচর হতেই এক মুহূর্তের জন্য হার্টবিট বেড়ে যায় ওর। স্বপ্নিলের কথায় ওর আচরণে আজ অন্য কিছু ছিল, যা রাহিতার হৃদয়কে নাড়িয়ে দেয়। যে চোখে রাহিতা এতদিন তাচ্ছিল দেখে এসেছিল, আজকাল সেই চোখেই নাম না জানা সুন্দর অনুভূতিরা স্পষ্ট ওকে দেয়। পরদিন সকাল হতে যথারীতি আত্মীয় স্বজনে ভরে গেল স্বপ্নিলের নানা বাড়ি। যথারীতি বাজতে লাগলো বিয়ের ঢাকঢোল। ছোটদের চোখে মুখে আনন্দ, বড়দের চোখে মুখে ব্যস্ততার ছাপ। অবশ্য এক একজনের মাঝে এক এক কাজ বন্টন করে দেওয়া হয়েছে। সেই হিসেবেই যে যে নিজ নিজ কাজ করছে। পাশাপাশি স্বপ্নিল ব্যস্ত ছেলেদের সাথে বাজার করতে, পাশাপাশি প্রয়োজনীয় সব কিছু হাতের নাগালে আছে কিনা এসব তদারকি করতে। একইভাবে রাহিতা একবার রান্নাঘরে টুকিটাকি কাজ করছে মামি খালাদের সাথে, অন্যদিকে স্বপ্নিলে মামাতো খালাতো বোনদের সাথে ফাঁকি ফাঁকি গল্প করছে। এসবের মাঝেই কেটে গেল দিন। বেলা গড়িয়ে হয়ে গেল দুপুর থেকে বিকেল। সবাই যে যার মতো করে মেহেদি দিচ্ছে। কাল থেকে স্বপ্নিলে মামাতো বোন অর্থাৎ নীতির বিয়ের অনুষ্ঠান শুরু। ড্রয়িং রুমে বড়রা বসে চা নাস্তা খাচ্ছে, আর বইয়ের রুমে বসেছে মেয়েদের আসর। নীতিকে ব্রাইডাল মেহেদি লাগিয়ে দিতে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে, আর বাকি সবাই যে যার মতো করে নিজেরাই নিজেদের হাতে মেহেদি লাগাচ্ছে, অন্যকে লাগিয়ে দিচ্ছে। রাহিতাও ফ্রি হয়ে এসে বসলো রুমের এক কোনায়। পাশের সেন্টার টেবিলে রাখা ডালায় বেশ কটা মেহেদির কোণ থাকলেও সে চুপ করে অন্যদের মেহেদি দেওয়া দেখছে। তার কারণ সে নিজে মেহেদি দিতে পারে না। সব সময় বোন, ফ্রেন্ড না হয় কাজিনদের থেকেই নিতে হয়। স্বপ্নিলের ছোট মামার দুটো যমজ মেয়ে আছে, হিয়া ও রিয়া। তারা দুজনেই মেহেদি লাগাতে পড়তো। রাহিতাকে চুপচাপ বসে থাকতে দেখে হিয়া এগিয়ে আসি ওর কাছে। ওকে দেখে সহাস্যে তাকাই রাহিতা। হিয়া মুচকি হেসে বলে, কি গো নতুন ভাবি, একা একা বসে আছো কেন এখানে? মেহেদি লাগাবে না? লাগাতে তো চাই, কিন্তু কিভাবে লাগাবো সেটাই তো বুঝছি না। তুমি মেহেদি লাগাতে পারো না? না, কার থেকে লাগিয়ে নিব ওটাই ভাবছিলাম বসে বসে। তুমি পারো মেহেদি লাগাতে? রাহিতার প্রশ্নে চোখ মুখ চকচক করে উঠল হিয়ার। সে যেন এটারই অপেক্ষায় ছিল। কাউকে মেহেদি লাগিয়ে দিতে নিজের প্রতিভায় অন্যকে রাগিয়ে দেওয়ার মাঝেই যেন ভিন্ন এক সুখ পায় সে। তাই তো হাস্যোজ্জ্বল মুখে রাহিতাকে বলল, অবশ্যই ভাবি, তুমি আমায় আগে বলবে না? আমি আর রিয়াই তো সবাইকে দিয়ে দিচ্ছি। দেখো তাকিয়ে, তোমার হাতেও এক্ষুনি মেহেদি লাগিয়ে দিব। দাঁড়াও, নতুন কোণ নিয়ে আসছি। হিয়ার আগ্রহ দেখে হাসে রাহিতা। ও কোণ নেওয়ার জন্য যেতেই চোখ ফিরিয়ে রিয়াকে দেখে সে। রিয়া একজনকে মেহেদি পড়াতে ব্যস্ত, সাথে আর একজন সিরিয়ালে বসে অপেক্ষা করছে। এরই মাঝে নতুন মেহেদি নিয়ে ফিরে আসে হিয়া। সরে ওকে সোফায় বসার জন্য জায়গা করে দেয় রাহিতা। রাহিতাকে ডিজাইন পছন্দ করতে বললে সে হিয়াকে বলে নিজের মন মতো কোনো সুন্দর ডিজাইন করে দিলেই হবে। হিয়াও রাজি হয়। অতঃপর লেগে যায় রাহিতার হাত মেহেদি লাগিয়ে দেওয়ার কাছে। ঘণ্টা দুয়েক পার হয় মেহেদি সম্পূর্ণ হতে। পুরো কাজ শেষ হওয়ার পর নিজের হাতের দিক তাকিয়ে মুগ্ধ হয় রাহিতা। তার হাত দুটোকে কি সুন্দরভাবে না রাঙিয়ে দিয়েছে মেয়েটা। খুশিতে উৎফুল্ল হয়ে হিয়াকে ধন্যবাদ জানায় সে। রাহিতার পর যারা হিয়ার কাছে মেহেদি দেওয়ার জন্য সিরিয়ালে ছিল, ওরাও বেশ প্রশংসা করে মেহেদির। সব শেষে গর্বিত মুখে হিয়া বলে, দেখলি তো, বলেছিলাম না আমি আছি। কি সুন্দরী না লাগছে গো তোমার হাত দুটো ভাবি। আর মেহেদিটা ভালো, বেশ রং হবে মনে হচ্ছে। বিনিময়ে রাহিতা হাসল শুধু। এরই মাঝে কি যেন মনে হতেই হুট করে হিয়া দুষ্টু কণ্ঠে বলে উঠল, এই রে, আসল কাজই তো করিনি এখনো। কি কাজ? এই যে এত সুন্দর করে তোমার হাতে মেহেদি দিয়ে দিলাম, কিন্তু এর মাঝে আমার ভাইয়ের নামটাই লিখলাম না। মেহেদিটা তো অপূর্ণই থেকে গেল। হাতটা বাড়াও দেখি, কোথাও ফাঁকা পাই কিনা, ভাইয়ার নাম লিখে দিই। দুষ্টুমি করে বলল হিয়া। ওর কথায় তাল মেলালো আশেপাশে বসে থাকা স্বপ্নিলের বোনেরাও।
সবার এমন রিয়াকশন দেখে লজ্জায় পড়ে যায় রাহিতা। মনে মনে সে নিজেও চায় স্বপ্নিলের হাত নিজ হাতে লিখাতে, কিন্তু মনের ইচ্ছের কথা বাইরে প্রকাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এর মাঝে হিয়া আবারও বলে, কি এত ভাবছো ভাবি? আরে হাত দুটো দাও না, স্বপ্নের ভাই দেখলে খুব খুশি হয়ে যাবে। রাহিতা থমকায় এক মুহূর্তে, মনে মনে ভাবে স্বপ্নিল কি আদৌ খুশি হবে? মাত্রই তো সব কিছু ঠিক হতে শুরু করেছে তাদের দুজনের মাঝে। যদি পাশে স্বপ্নিল কিছু মনে করে? আবার পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনায় নিজেকে বকা বনে গেল রাহিতা। নিজের মনকে শাসালো, স্বপ্নিল কেন কিছু মনে করবে? সে তো ধীরে ধীরে বদলে যাচ্ছে, আগের মতন হচ্ছে। কাল রাতে ওর বলা কথাগুলোই তার প্রমাণ। না, সে মোটেও রাগ করবে না। এটুকু তো চিনেছে স্বপ্নিলকে এতদিনে, কিন্তু সে নিজেকে নিয়ে চিন্তাই আছে, কারণ তার লজ্জা। এই যে স্বপ্নিল যখন ওর হাতে মেহেদি দেখবে, মেহেদিতে জল জল করতে থাকে নিজের নাম দেখবে, তখন ওর রিয়াকশন কেমন হবে? নিশ্চয়ই খেপাবে ওকে, লজ্জা দিবে বেশ। আপাতত কাল রাতের পর রাহিতা নিশ্চিত হয়ে গেছে ছেলেটা মোটেও তার মতো নয়, তলে তলে বেশ নির্লজ্জ আছে বটে। তার বেহাপনা বের হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই লাজুক হেসে রাহিতা সিদ্ধান্ত নেই সে নিজের হাতে স্বপ্নিলের নাম লেখাবে। হিয়ার উদ্দেশ্যে বলে, আচ্ছা লিখো, তবে পুরো নাম লিখবে না, শুধু এস লিখো, ছোট্ট করে এক কোণায়, তাহলেই হবে। ওমা, শুধু এস কেন? পুরো নাম লিখতে কি সমস্যা? সবাই তো তাই লিখে। সবাই তাই করলেও আমার ভাবি যে সবার মতো না হিয়া আপু। আমার ভাবি প্রচুর লাজুক, ভাইয়ার একটু কথায় লজ্জায় লাল হয়ে যায়, তাই শুধু এস লিখতে বলেছে। এইসব তুমি রুমে ঢুকতে ঢুকতে হাসির সুরে বলে সামিরা। ওর কথায় বাকি সবাই হেসে ওঠে। বেচারি রাহিতা আরেক দফা লজ্জায় সম্মুখীন হয়। অতঃপর সবার হাসি ঠাট্টা আড্ডা দেওয়ার মাঝে সে রাতের মেহেদি মাহফিলের সমাপ্তি ঘটে। সারাদিনের কাজ শেষে রুমে ফিরেই গোসলে ঢুকেছিল স্বপ্নিল। এত এত কাজের তদারকি করে ঘেমে নিয়ে একাকার সে। রাহিতা রুমে না থাকায় বাথরুম থেকে গায়ে শুধু তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে বের হয় সে। অন্য তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই সামনে তাকিয়ে চমকে যায় সে। রাহিতা মাত্র রুমে ঢুকেছিল, বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে সেদিকে যেতেই হুট করে স্বপ্নিলকে এভাবে আসতে দেখে ভড়কে যায় সে। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। হুট করে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় থমকে যায় স্বপ্নিল নিজেও। মাথা মোছার তোয়ালেটা হাত থেকে নিচে পড়ে যায়। লজ্জায় চোখ খিচে বন্ধ করে অন্যদিকে ঘুরে তাকায় রাহিতা। কি করবে ভাবতে না ভাবতে বাথরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সে। একই সাথে স্বপ্নিল সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ফলশ্রুতিতে দুজনের মাঝে সংঘর্ষ হয়। স্বপ্নিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরে রাহিতা। পড়ে যাওয়া বাঁচানোর জন্য ওর কোমর আঁকড়ে ধরে নিজের দিক টেনে সামলে নেয় স্বপ্নিল। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রাহিতা কোনো মতো নিজের মেহেদি লাগানো হাত দয় বাঁচিয়ে মুহূর্তে ছিটকে পড়ে স্বপ্নিলের দিকে। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের মাঝেই অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের কাছে যেতে সরে যায় দুজনে। স্বপ্নিল কিছু বলতে যাবে তার আগেই মুখ অন্যদিকে করে রাহিতা বলে ফেলে, আপনি আগে যান, কাপড় পরে আসুন। ওর কথা ও আচরণে মনে মনে হাসি পায় স্বপ্নিলের। ওর কথাই মাথায় ওকে জ্বালানোর দুষ্টু বুদ্ধি চাপে। কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কেন? এভাবে থাকলেও কি সমস্যা? যে গরম পড়েছে আজকে, ভাবছি আজ এভাবেই থাকবো। তোমার সমস্যা নেই তো? স্বপ্নিলের এমন কথা শুনে রাহিতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। এ কি বলছে নির্লজ্জটা? এটা যে স্বপ্নিল ওকে জ্বালানোর জন্যই বলছে রাহিতা বেশ বুঝে। তাই চোখ মুখ পাকিয়ে মুখ খুলবে তার আগেই স্বপ্নিল আবারও বলে বসে, সমস্যা নেই তাই বলবে তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। অবশ্য সমস্যা থাকার কথাও না। আফটার অল আমি তোমার একমাত্র স্বামী, কোনো পরপুরুষ তো আর নই। ছি, এই আপনি চুপ করবেন। সারাদিন পর অসময়ে এইসব ফালতু কথা শুরু করেছেন কেন? এগুলো বাদ দিয়ে হয় নিজে দ্রুত রেডি হন, নয়তো আমায় যেতে দিন। রাহিতার কথায় ঠোঁট বাঁকি হাসে স্বপ্নিল। গেঞ্জি বের করে পড়তে পড়তে বলে, আচ্ছা সবই মানলাম, কিন্তু তোমার যে দুহাতে মেহেদি লাগানো, তুমি বাথরুমে যে করবে এটা কি? স্বপ্নিলের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় রাহিতার। সেভাবেই বলে, আমার চুল খোলা দেখতে পাচ্ছেন? বেসিনের পাশে চুলের কাঁটা রেখেছিলাম গোসলের আগে, সেটাই নিতে যাচ্ছি, চুলে লাগিয়ে নেব কারো থেকে। কথা বলার মাঝে রায়তা বাথরুমে ঢুকে নখের সাহায্য আলতোভাবে ধরে কাটা নিয়ে বের হয়ে আসে। এরই মাঝে স্বপ্নিল পুরোপুরি রেডি হওয়া শেষ। রায়তা রুম থেকে বের হতে যাবে, সেই সময় স্বপ্নিল আবারও সামনে চলে আসে, প্রশ্ন করে, এখন আবার কই যাও? উত্তর না দিয়ে ইশারায় নিজ হাতে থাকা চুলের কাটার দিকে ইশারা করে রায়তা। সেদিকে চেয়ে স্বপ্নিল হুট করে সেটি কেড়ে নেই ওর হাত থেকে।
রাহিদা ভ্রুকুচকে তাকাতে নির্দ্বিধায় বলে, আমি থাকতে তুমি অন্য কারো কাছে কেন যাবে? আমি চুল বেঁধে দিচ্ছি, আসো। চমকে ওঠে স্বপ্নিলের কথা শুনে মেয়েটা। এক মুহূর্তের জন্য ভাবে স্বপ্নিল কি বলছে। ওর ভাবনার মাঝেই বেচানে ওকে বসিয়ে পাশে নিজেও বসে স্বপ্নিল। নিজ থেকে চুলের কাটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে কোনোভাবে চুল আটকে দেয় সেটা। অতঃপর নিজ সাফল্যে খুশি হয়ে গর্বের সহিত বলে, দেখলে তো, বলেছিলাম না পারবো। এটা এমন কি কাজ, স্বপ্নিল পারে সব। ওর কথায় হেসে ফেলে রাহেতা। মনে মনে ভাবে, এই যে স্বপ্নিল মনের অজান্তেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটার খবর কি সে জানে? হলুদের সকালে ব্যস্ততায় ঘেরা পরিবেশ। বাড়ির ছাদে স্টেজ সাজানোর কাজ চলছে। বরাবর ন্যায় নানি বাড়ির দিকে বড় ছেলে হিসেবে এসব তদারকির দায়িত্ব পালন করছে স্বপ্নিল। দীপ্তকে ফুলের ডালা নিয়ে আসতে বলেছিল। ডেকোরেশনের লোকগুলো অপেক্ষা করছে, কিন্তু ছেলেরা নিচে গিয়ে যে কথাই হাওয়া হয়ে গেছে স্বপ্নিল বুঝতে পারছে না। মিনিট 10 অপেক্ষার মাঝে লোকগুলো ফুলের জন্য আবার তাগিদ দিল। স্বপ্নিল নিজেই নিচে যায় দীপ্তকে খুঁজতে। বেশিক্ষণ খুঁজতে হয় না ওর। তার আগেই ফুলের ডালা হাতে সিঁড়ির দিকে হেঁটে আসা হাস্যোজ্জ্বল দীপ্তকে চোখে পড়ে ওর। দীপ্তকে দেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে যায় স্বপ্নিল। চোখ পাকিয়ে বলে, এতক্ষণ কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম উপরে তোর জন্য। ডেকোরেশনের লোকগুলো যে এই ফুলের জন্য কাজ করতে পারছে না, সেদিকে হুঁশ আছে তোর? সরি ভাইয়া, আসলে আমার একটু কাজ। স্বপ্নিলকে রাখতে দেখে খানিকটা ঘাবড়ে যায় দীপ্ত। আমতা আমতা করে নিজের পক্ষে কিছু বলবে, এমন সময় স্বপ্নিল আবারও বলে, তোর কোনো কাজ থাকলে সেটা ফুলগুলো দিয়ে গিয়ে তারপর করতে। মানা তো করি নাই, তাই না? আজ সন্ধ্যায় অনুষ্ঠান, এখন কথা না বলে তাড়াতাড়ি ছাদে যা। অলরেডি সময় নষ্ট হয়েছে, আর করিস না প্লিজ। ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে গেল দীপ্ত। স্বপ্নিলের থেকে ছাড়া পেয়ে যেন হাফ চেয়ে বাঁচল, সে সেভাবে শ্বাস ফেলল। স্বপ্নিল ভাই এমনিতেই খুব চিল, কিন্তু রেগে গেলে এমন ফায়ার হয়ে যায় যে দেখলেই ভয় লাগে। মনে মনে কথাগুলো বলে দ্রুত পায়ে ছাদে চলল দীপ্ত। পাশে যদি আবার দেরি হয়, তবে তো আবার স্বপ্নিলে বকা খেতে হবে, বলা তো যায় না। এদিকে স্বপ্নিল নিচে নেমে রাহেতাকে খোঁজে, দুপুরি পর তো ওকে আর পাওয়া যাবে না। বাড়ির মেয়েদের সাথে সাজগোজ করতে ব্যস্ত হয়ে যাবে নির্ঘাত। পর মুহূর্তেই নিজের মনের চিন্তাভাবনায় নিজে যে অবাক হয় স্বপ্নিল। থেমে যায় তার চলতে থাকা কদম। রায়তার দেখা পাওয়া না পাওয়া ওকে ভাবাতে শুরু করেছে কবে থেকে। বোনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর খুঁজে পায় না স্বপ্নিল। ওর ভাবনার মাঝেই পেছন থেকে চিরচেনা মিষ্টি কণ্ঠস্বর ডেকে ওঠে, শুনছেন? রায়তার কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্র সূক্ষ্ম হাসি খেলে যায় স্বপ্নিলের ঠোঁটে। যেন এতক্ষণ এ ডাকেরই অপেক্ষায় ছিল। সেভাবেই পেছনে ফিরে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে, হাসি মুখে বলে, তুমি বললেই শুনবো। সামিরাকে দেখেছেন? ওকে খুঁজছি তখন থেকে, কিন্তু পাচ্ছি না কোথাও। ওই যে গেল মেয়েটা। না, ওকে তো দেখিনি। কেন, কোনো দরকার ছিল তোমার? হ্যাঁ। উত্তর দেয় রাহিতা। ওর কথায় কৌতূহলের সহিত স্বপ্নিল প্রশ্ন করে, কি কাজ বলো, ওকে পেলে বলবো না। আসলে আমার শাড়ির সাথে চুড়ি আনতে ভুলে গিয়েছি। যেই স্বর্ণের চুড়ি আছে সেটা বিয়ের শাড়ির সাথে পরবো। তাই মা বলল সামিরার কাছে যেতে, ওর কাছে থাকতে পারে। এই জন্যেই খুঁজছিলাম ওকে। সব শুনে স্বপ্নিল কিছুক্ষণ ভেবে বুঝদরে নেই, মাথা নাড়ে। তারপর বলে, ঠিক আছে, আমি সামিরাকে দেখলে ওকে বলে দেবো, চিন্তা করো না। আচ্ছা, আমি তাহলে যাই। প্রশ্ন করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহিতা। স্বপ্নের উত্তর না দেওয়ায় সে নিজেই প্রস্থান করে। এক কদম এগোতেই কবজিতে টান পড়াই থেমে যায় রাহিতা। পেছন ফিরে আর চোখে তাকায় স্বপ্নিলের দিকে, জিজ্ঞেস করে, কিছু বলবেন? স্বপ্নিল এবার উত্তর দেয় না, চুপচাপ শক্তভাবে রায়তার হাতের কবজি ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এবার রায়তা বিরক্ত হয়, প্রশ্নবোধক চাহনিতে তাকায় স্বপ্নিলের দিকে। খানিক বাদে স্বপ্নিল হাত ছেড়ে দিয়ে বলে, এ কথা বলে রায়তার আগে সে নিচেই গট গট পায়ে চলে যায় সেখান থেকে। স্বপ্নিলের যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়তা। ওর আচরণ খুবই সন্দেহজনক লাগে ওর কাছে। মুখ ফুটে বেরোয়, অদ্ভুত লোক। বউ পার্লারে গেছে সাজতে, তাকে পার্লার থেকে আনতে গেছে সামিরা ও হিয়া। ওদের সাজা শেষ, ওরা একটু আগেই বের হলো বাসা থেকে। মেয়েদের সাথে তাল মিলিয়ে সাজছিল রায়তা নিজেও, যদিও তার খানিকটা মন খারাপ, কারণ সামিয়ার কাছে ওর শাড়ির সাথে ম্যাচিং কোনো চুড়ি নেই। তবু শাড়ি পরা শেষ করে হালকা মেকআপ করে চোখে কাজল লাগিয়ে লিপস্টিক দিচ্ছিল সে। এমন সময় রুমের বাইরে দরজায় নক পড়ে। সেদিকে তাকিয়ে রিয়ার উদ্দেশ্যে রায়তা বলে, রিয়া, একটু দেখবে কে এসেছে? আমি লিপস্টিক দিচ্ছি তো। দেখছি ভাবি, দাঁড়াও। রিয়া দরজা খুলে ওকে দিয়ে দেখে স্বপ্নিল দাঁড়িয়ে রুমের বাহিরে। ওকে দেখে দুষ্টু হেসে রিয়া বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি এই সময় মেয়েদের রুমের সামনে কি করছো? হুম হুম।
বেশি কথা না বলে শর্ত সামনে থেকে। রাহিতা আছে না ভেতরে? ওকে ডাক। এই রাহি। মাত্র চুল আঁচড়ানো শুরু করেছে রাহিতা, এমন সময় হঠাৎ স্বপ্নীলের ডাকে চমকে উঠেছে। রিয়া সরলে দরজার কাছে দাঁড়াতেই স্বপ্নীল বলে, আর পাঞ্জাবি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আপনি যান, আমি আসছি, 1 মিনিট দিন আমায়। কথাটা বলে দরজা পুনরায় লাগিয়ে দেয় রাহিতা। দ্রুত বেগে আয়নার কাছে গিয়ে স্ট্রেট করে চুল আঁচড়ানো শুরু করে। এটা করলেই ওর সাজগোজ কমপ্লিট। স্বপ্নীল বিরক্ত হয়ে রুমের দিকে হাঁটা দেয়, মনে মনে বিড়বিড় করে। রাহিতা রুমে ঢুকতেই বিছানায় বসে থাকা স্বপ্নীলকে দেখতে পাই। এক মনে ফোন টিপছে সে। রাহিতা যে এসেছে সেদিকে কোনো খবরই নাই। ওর দৃষ্টি আকর্ষণের জন্য গলা ঝাড়ে মেয়েটা, এতে কাজ হয়। মুহূর্তে চোখ তুলে তাকায় স্বপ্নীল। 1 মিনিট বলে ওকে 10 মিনিট অপেক্ষা করানোর জন্য কিছু শোনাতে যাবে, এমন সময় চোখের সামনে পরিপাটি সুশ্রী স্ত্রীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় সে। অনুভব করে বুকের ভিতর জোরে সোরে বাড়তে থাকা হৃদস্পন্দন। মেরুন রঙের শাড়ি রাহিতার উজ্জ্বল ত্বকে অত্যন্ত মানিয়েছে। একই সাথে কোমর ছাড়ানো সোজা চুল ও গাঢ় লিপস্টিক মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। স্বপ্নীল দ্রুত চোখ ঘোরাই। কদিন ধরে কি হচ্ছে তার সাথে? এমন লাগছে কেন? আগে তো কখনো এমন হয়নি। এদিকে স্বপ্নের এমন দৃষ্টি দেখে মাথা নোয়াই রাহিতা। এমন গভীর দৃষ্টি নিতে পারে না সে। নিমিষেই রক্তিম আভায় লালিত হয় গাল। দ্রুত কদম চালিয়ে চলে যায় ব্যাগের কাছে। খুঁজে খুঁজে বের করে কাঙ্ক্ষিত পাঞ্জাবি এগিয়ে এসে তার স্বপ্নীলের হাতে দিয়ে বলে, এই যে আপনার পাঞ্জাবি, আমি তো আমার পছন্দ মতো নিয়েছি, আপনার কি ভালো লাগছে দেখুন তো। স্বপ্নীল কিছু বলে না। পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। খানিক বাদে বেরিয়ে আসে। ততক্ষণে আয়নায় দাঁড়িয়ে নিজের সাজগোজ আরেকবার পরখ করছিল রাহিতা। ওর আচরণে স্বপ্নীল হাসে। আয়নার কাছে যেতে যেতে বলে, হয়েছে হয়েছে, এতবার আয়না দেখলে নিজের দৃষ্টিতে নিজেই ঝলসে যাবে তো, এবার থামো। স্বপ্নীলের কথায় মনেক্ষুণ্ণ হয় রাহিতার। চোখ পাখিয়ে তাকায় ওর দিকে। সেদিকে পাত্তা দেয় না স্বপ্নীল। চুপচাপ এগিয়ে যায় সাইড টেবিলের দিকে। ড্রয়ার থেকে বের করে একটি প্যাকেট, সেটা নিয়ে এগিয়ে দেয় রাহিতার দিকে। আগ্রহী চোখে একবার স্বপ্নীলের দিকে একবার প্যাকেটের দিকে তাকায় রাহিতা। জিজ্ঞেস করে, কি আছে এর ভেতর? খুলে দেখো, তাহলেই বুঝবে। স্বপ্নীলে বলতে দেরি। রাহিতার প্যাকেট খুলতে দেরি হলো না। মুহূর্তেই হাতের মুঠোয় ডজন খানেক মেরুন রঙের চুড়ি চোখে পড়ল তার। খুশিতে নয়নজোড়া চকচক করে রাহিতার। উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, এই চুড়িগুলো কোথায় পেলেন আপনি? কখন এনেছেন? একদম ম্যাচিং হয়েছে আমার শাড়ির সাথে, ওয়াও। ম্যাচিং তো হবেই, কে এনেছে দেখতে হবে না? স্বপ্নীল সব কাজ পারফেক্টলি করে, বুঝছো মিসেস রাহি? মুখ ভেঙচি দেই রাহিতা। পর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে দেখা যায় বিশাল হাসির রেখা, যে হাসি প্রশান্তি এনে দেয় স্বপ্নের অন্তরে। সে নিজেও হেসে বলে, এখন হাতটা দাও তো, দেখি তোমার মাপে হয়েছে কিনা। ঝটপট হাত এগিয়ে দেয় রাহিতা। আলতোভাবে ওর হাত ধরে এক এক করে চুড়ি পরিয়ে দেয় স্বপ্নীল। যদিও সে জানে এটা রাহিতার হবে, কেননা সকালে কবজি ধরে সে রাহিতার হাতের মাপ নিয়েছিল। সে অনুযায়ী চুড়ি কিনেছে। তবু রাহিতাকে নিজ হাতে চুড়ি পরানোর জন্য এটা বাহানা মাত্র আর কি। বাহ, এটা তো একদম আমার হাতের মাপে ঠিক হয়েছে। আন্দাজে হলেও একদম সঠিক জিনিসই এনেছেন আপনি। চুড়িগুলো আমি আন্দাজে আনিনি রাহি, জেনে বুঝে নিজ হাতে বেছে এনেছি তোমার জন্য। দুহাত নাড়িয়ে স্বপ্নের দিক চেয়ে কথা বলছে রাহিতা, কিন্তু স্বপ্নেলে সেদিকে কান নেই। আপাতত ওর সম্পূর্ণ মনোযোগ রাহিতার চুড়ি ভরা হাতের দিকে। রাহিতার দুলতে থাকা এলোমেলো চুড়িগুলোর সাথে যেন ওর এলোমেলো হৃদয়ও যেন কাঁপছে। হলুদের স্টেজে বসে আছে কনে। ওকে এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে সবাই। বিবাহিতরা জোড়ায় জোড়ায় আসছে। হলুদ লাগিয়ে কনেকে খাইয়ে দিচ্ছে। একই সাথে ছবি তুলে চলে যাচ্ছে। ব্যতিক্রম হলো না স্বপ্নীল রাহিতার সাথেও। দুজন একত্রে পাশাপাশি স্টেজে উঠে বসল কনে, অর্থাৎ নীতির পাশে। পালক্রমে হলুদ লাগিয়ে ছবি টবি তুলে তারপর নামলো স্টেজ থেকে। ওদের পালা শেষ হতে না হতেই সিঙ্গেল কাজিনরা সব চলে এলো স্টেজের কাছে। সবাই মিলে একত্রে হামলা করে হলুদ লাগিয়ে দিল তাদের বোনকে। দীপ্ত যাওয়ার সময় স্বপ্নীলকে টেনে নিয়ে গেছে। রায়তাকে যেতে বললে সে হাসি মুখে মানা করে। বরং ওদের সব ভাই বোনদের এমন মুহূর্ত দেখে আনন্দ নেয়াই পছন্দ করলো সে। এক একজন হলুদ লাগিয়ে বোধ বানিয়ে দিয়েছে বউকে। সেই সাথে একে অপরকে লাগানো তো আছেই। ক্যামেরাম্যানও বেশ উৎসাহ নিয়ে ভিডিও করছিল সবটা। তোর থেকে এসব দেখে হাসছিল রায়তা। হঠাৎ ক্যামেরাম্যানকে দেখে তারও মাথায় এলো মুহূর্তটা ক্যামেরাবন্দি করার। যা ভাবা সেই কাজ। ফোন বের করে সবার ভিডিও করছিল সে। এরই মাঝে
রায়তার চোখ আটকে গেল ভাই বোনদের সাথে হাসতে থাকা স্বপ্নীলের দিকে, যে স্বপ্নীলের ঠোঁটে 1 মাস আগেও হাসি ধরা ছোঁয়ার বাইরে ছিল। সেই স্বপ্নীলকে এখন প্রায়শই হাসতে দেখা যায়, যে হাসিতে প্রতিনিয়ত মনোপ্রাণ জড়িয়ে যায় রায়তার। স্বপ্নীলের হাসি দেখে হাসি ছড়িয়ে গেল রায়তার ঠোঁটেও, আর সবাইকে ছাড়িয়ে ক্যামেরা জুম করে ছবি তুলল শুধুমাত্র স্বপ্নীলের হাসির জল মুখের। আর কেউ দেখার আগেই টুপ করে চুমু দিল সেই ছবির উপর। অতঃপর নিজের কাণ্ডে নিজে লাল হলো লজ্জায়। মনে মনে ভাবল, স্বপ্নে কি কখনো বুঝবে না রায়তার মনে ওর জন্য লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতির কথা? কেন ওর চোখের দিকে তাকিয়ে স্বপ্নীল নিজের জন্য প্রবাহিত ভালোবাসার নদী দেখতে পায় না? কবে বুঝবে সে? কবে আসবে সেদিন? আর কবে? হলুদ শেষে বাড়ির মেহমান খাওয়া দাওয়া করে প্রস্থান করলে বাড়ির লোকের একসাথে খেতে বসল। স্বপ্নীলের পাশে রায়তা বসেছে, ওদের সামনে দিলারা বেগম। দীপ্ত ওর তার মা নিজ দায়িত্বে সার্ভ করছে সকলকে, অন্য কাউকে কিছুই করতে দিচ্ছে না তারা। খাবার দাবার নেওয়ার মাঝেই টেবিলের এক প্রান্তে চিংড়ির আইটেম দেখে রায়তা নিজ দায়িত্বে অ্যাভয়েড করছিল ওটাকে। বাকি খাবার নিজের মতো নিয়েই এটা সেটা দিয়ে খাচ্ছিল চুপচাপ। এদিকে হঠাৎ চোখে পড়ল স্বপ্নীলের মামির। তিনি বেশ কয়েকবার রায়তাকে সাধলেন। রায়তা হাসি মুখে অ্যালার্জির কথা বলে মানা করল। তবু স্বপ্নীলের মামি দম নিলেন না। ভাবলেন নতুন বউ হয়তো লজ্জা পেয়ে চিংড়ি নিতে চাইছে না, নয়তো সুস্বাদু খাবার কেউ ছাড়ে। তাই তো একগাল হেসে রায়তার দিকে তাকিয়ে স্নেহমাকে কণ্ঠে বললেন, শ্বশুর বাড়ি বলে কি লজ্জা পাচ্ছ মা? আরে তোমাদের জন্যই তো রান্না করেছি, সামান্য অ্যালার্জিতে কিছু হয় না, সবাই খাচ্ছে দেখো। তাছাড়াও তুমি শুকনো মানুষ, ভালো মতো পেট ভরে খাও। এভাবে খেলে তো মনে হবে নতুন বউকে ঠিকমতো আপ্যায়ন করতে পারছি না আমরা। এসব হলো আজকালকার মেয়েদের ঢং, বুঝলে ভাবি? আমাদের মনে হয় কোনোদিন অ্যালার্জি হয়নি। আমরা মনে হয় এমন করেছি। রায়তাকে খানিকটা খোঁটা মেরে স্বপ্নীলের মামির উদ্দেশ্যে কথাটা বললেন সীমা বেগম। স্বপ্নীল চুপচাপ খাচ্ছিল আর সবার কথা শুনছিল শুধু। এবার আর চুপ থাকতে পারে না, মামির উদ্দেশ্যে বলে, রাহিতা সত্যি চিংড়ি খেতে পারে না মামি, ওকে দিও না। আমি একদিন না জেনে ওকে খাইয়েছিলাম, তারপর অ্যালার্জিতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওর। চিংড়ি ছাড়া বাকি সব খাবে তো, আমি দেখছি। তুমি যাও বাকিদের দেখো, এত কিছু ভেবো না তো। স্বপ্নীলের কথাই মাথা নাড়িয়ে রাজি হলেন মামি। চলে গেলেন অন্যদিকে খাবার সার্ভ করতে। এদিকে মামি যাওয়ার পর স্বপ্নীল নিজের প্লেটে খাবার নিল। ফের মুরগির মাংসের হাড়ি থেকে ঝোলসহ মাংস নিয়ে রায়তার প্লেটে তুলে দিল। এতগুলো মাংস দেখে রায়তা মানা করতে ধরবে এমন সময় স্বপ্নীলের চোখ পাকানো দেখে দাগ মুখ কুচকে মুখে কলু পাটেছে। সামনে থেকে ওদের আচরণ লক্ষ্য করে হাসছিলেন দিলারা বেগম, যে হাসি চোখ এড়ালো না সীমা বেগমের। রায়তার সাথে স্বপ্নীলের এমন আচরণ ও দিলারা বেগমের খুশি থেকে তার মনে সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত রিচার্জ জ্বর। চোখ ভরা হিংসা নিয়ে মুখে তার ছেলে হাসি এঁকে খানিকটা উচ্চ স্বরে বললেন, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে লজ্জা নাই দেখছি, সবার সামনে আদিক খেতে শুরু করে দেয়। আশেপাশে বড়রা বসে আছে, তারা যে দেখছে এই বিষয়ে কোনো হুঁশজ্ঞান নেই, যত সব। ওনার কথায় খেতে থাকা হাত থেমে গেল রায়তার। এক মুহূর্তে তাকালো তাদের থেকে খানিকটা দূরে টেবিলের অপর প্রান্তে বসা সীমা বেগমের দিকে। কথাটা যে তিনি পরোক্ষভাবে তাদের দুজনের মিন করে বলেছেন বুঝতে অসুবিধে হলো না তার। অতঃপর চোখ ফিরিয়ে তাকালো নিজের পাশে বসা স্বপ্নীলের দিকে, যে আপাতত শক্ত চলে চুপচাপ খাবার ধরে আছে মুখে। স্বপ্নীলের রাগ সম্পর্কে ধারণা থাকায় রায়তা বুঝলো এই মুহূর্তে ওকে থামানো উচিত, নয়তো ভরা টেবিলে মানুষের সামনে একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে। স্বপ্নীল কিছু বলবে তার আগেই ওর উড়ুতে বাম হাত রাখে রায়তা। কিছুটা থেমে ডান পাশে তাকায় স্বপ্নীল। রায়তার চোখের ইশারায় অনুনয় কোনো সিনক্রেট করতে মানা করে বিনা ভাষায়। স্বপ্নীলের মন গলে, মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই ফের চোখ পড়ে নিজের মায়ের দিকে। উনিও মাথা নেড়ে কিছু বলতে নিষেধ করছেন ওকে। মনে মনে স্বপ্নীল খানিকটা বিরক্ত হয় ওর মা ও রায়তার উপর, কেননা তারা ওকে থামাতে চাইছে সে বোঝে না। তাদের তো কোনো দোষ নেই, তবু কেন তারা সব শুনবে? দ্বিধাগ্রস্ত স্বপ্নীল হতাশে একটা দীর্ঘশ্বাস ফেলে। ধীরে সুস্থে নিজের খাওয়া শেষ করে হাত ধুতে চলে যায়। মায়ের সাথে সবাইকে খাবার সার্ভ করছিল দীপ্ত। এরই মাঝে সে এসে হুট করে সীমা বেগমের পাতে গরু মাংস তুলে দেয়। বলা বাহুল্য উনার হাই কোলেস্টেরল থাকায় তিনি বরাবর রেড মিট জাতীয় খাবার এড়িয়ে চলেন। এ ব্যাপারে দীপ্তর মা জানতেন, তাই তিনি তাকে মাছ, মুরগি ও অন্যান্য খাবার বেড়ে গিয়েছেন। এ দীপ্তটা কোথেকে উড়ে এসে তার পাতে গরু মাংস দিল ভেবে পান না সীমা বেগম। নিমিষেই বেজায় চটে যান দীপ্তর উপর। বাজ খাই কণ্ঠে বলেন, এটা কি করলি দীপ?
এত বড় দামড়া ছেলে হয়েছিস অথচ এই কাণ্ডজ্ঞান নেই যে হাই প্রেশারের রুগীকে গরুর মাংস খাওয়াতে চাস? এটা খেলে আমার অবস্থা কি হবে ভাবতে পারছিস একবার? সরি ফুফি, আমি ভুলে গিয়েছিলাম তোমার প্রেসারের কথা। কিন্তু একদিন খেলে কি বা হবে? প্রেসার ভাললে ওষুধ খেয়ে নিবে, না হয় পরে। নিজে থেকে অসুখ বাতিয়ে তারপর ওষুধ খাবো, এই বুদ্ধি দিচ্ছিস আমায়? আশ্চর্য। নিয়ে যে এই খাবার, আমার খাওয়া হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে টেবিল গুছিয়ে উঠছিলেন সীমা বেগম। এমন সময় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে টেবিলে ফিরে আসে স্বপ্নিল। এক পলক সীমা বেগমের দিকে তাকিয়ে ফের দীপ্তর কাঁধে হাত দিয়ে তাচ্ছিলের সাথে বলে, মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, বুঝছিস দীপ্ত? অন্যের বেলায় যত ভুল খোঁজে আর নিজের বেলায় সব 16 আনা। অন্যের অবস্থা ততক্ষণ বুঝে না যতক্ষণ না নিজের সাথেও তেমন কিছু ঘটে। স্বপ্নিলের কথার ভাঁজে লুকিয়ে থাকে পরোক্ষ খোটা বুঝতে অসুবিধে হলো না দিলা বেগমের। সরু চোখে স্বপ্নিলের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি কথাটা আমাকে বললি স্বপ্নিল? দিন দিন কি আদব কায়দা সব শেষ হয়ে গেছে তোর মধ্যে? ওনার কথায় যেন ভারী অবাক হলো স্বপ্নিল। এমন ভঙ্গিতে আকাশ থেকে পড়ার ভান করে বলল, চাপ বাবা, আমি আবার কি করলাম? আমি তোমায় কেন কিছু বলবো বলো তো খালামণি? তুমি কি আমায় এমন কিছু বলেছিলে যে আমি তোমায় কথা শোনাবো? আমি তো দীপ্তকে জীবনের সত্যিটা উপলব্ধি করাচ্ছিলাম, তাই না রে দীপ্ত? হ্যাঁ, স্বপ্নিল ভাই তো আমাকেই বলছিল। তুমি কি ভাবলে ফুফি? স্বপ্নিল ও দীপ্তর কথায় গা জ্বলে গেল সীমা বেগমের। কিছু বলার মতো পরিস্থিতিতে না দেখায় একা একা গিজ করতে করতে প্রস্থান করলেন সেই স্থান হতে। এখন প্রায় ফাঁকা খাবার টেবিল, বাড়ির মানুষও তেমন নেই বললেই চলে। দিলার বেগম ও রাহিতাও হাত ধুয়ে চলে এসেছেন ইতিমধ্যে। স্বপ্নিলের কাছে এগিয়ে গিয়ে এক হাতের কান টেনে ধরলেন দিলার বেগম। ছেলের দিকে চোখ পাকিয়ে হতাশ কণ্ঠে বললেন, স্বভাব যাবে না তোর, তাই না? কেউ কিছু বললেই তাকে কথা শোনাতেই হবে। আউচ! উফ মা, কান ছাড়ো তো। বিয়ে বাড়িতে কান ধরে আমার মান সম্মান রাখবে না দেখছি। আরে বাবা, তোমরা সবাই এইভাবে রিয়াক্ট করছো কেন? আমি কি খালামণিকে কিছু বলেছি? স্বপ্নিলে অভিনয় হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে হাসলেও তার পাশে দাঁড়িয়ে থাকা রাহিতা। ছেলের কান ছেড়ে বাহুতে হালকা চাপড় মেরে মা বললেন, বদমাইশ একটা, তুই আর শুধরাবি না কোনোদিন। তারপর দীপ্তকে নিয়ে রওনা দিলেন স্বপ্নিলের মামির কাছে যাওয়ার উদ্দেশ্যে। তাদের যেতে দেখে এতক্ষণ চুপ থাকা রাহিতাও চলতে নিচ্ছিল পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই আসলে টান পড়ে থেমে যায় সে। অবাক চোখে পেছনে ফিরতে ওর দিকে এগিয়ে আসে স্বপ্নিল। আসল ছেড়ে এবার পাশে দাঁড়িয়ে রাহিতার হাত মুঠোয় নিয়ে ওর সাথে হাঁটতে আরম্ভ করে। এরই ফাঁকে ভ্রু নাচিয়ে ছুতাই, একা একা যাও হচ্ছে কোথায়? কোথাও না, আমি তো এমনি হাঁটছিলাম। তাই নাকি? হুম। বেশি কথা বলে না রাহিতা, যেন আনমনেই কিছু একটা ভাবতে ব্যস্ত সে। খানিকক্ষণ ওকে পরখ করে স্বপ্নের প্রশ্ন ছড়ে, কি হয়েছে তোমার? কি ভাবছো এত? কিছু হয়নি তো। ভাবছিলাম যে ভাবছিলে যে? আহ, ভাবছিলাম যে মা ঠিকই বলেছেন, আপনি আসলেই অনেক দুষ্টু। বলতে বলতে মুখ টিপে হাসি রাহিতা। হাসির মাঝে লক্ষ্যই করল না ওর দিকে আর চোখে গভীরভাবে তাকিয়ে থাকে স্বপ্নিলকে। রাহিতার হাসি উবে যায় সামান্য বাদে যখন আচমকা স্বপ্নিল নিজের দিকে টেনে নেয় ওকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা, কিন্তু তোমার সাথে তো আমি কোনো দুষ্টামি করিনি এখনো, তাহলে আগে কিভাবে বুঝলাম? স্বপ্নিলের কথাটা বোধগম্য হতেই হঠাৎ থমকে যায় রাহিতা। মুহূর্তে বড় হয়ে আসে চোখ, গালের দুপাশে লালিমা ছড়িয়ে পড়ে নিজ দায়িত্বে। সেদিকে তাকাতেই আর একটু গাঢ় হয় স্বপ্নিলের নজর। রাহিতাকে লজ্জা দিতে আগের ন্যায় ফিসফিসেই বলে, আরে কি ব্যাপার, তোমার গাল হঠাৎ লাল হলো কেন? উল্টাপাল্টা কিছু ভাবলে নাকি রাহি? এবার আর নিতে পারে না রাহিতা। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় স্বপ্নিলের নিজের কাছ থেকে। দ্রুত কদমে চলে যেতে যেতেই বলে, আপনি আসলেই খারাপ, ধুর। সামনে অগ্রসর হয় রাহিতা। হয়তো একবার পেছনে ফিরলে নজরে পড়তো তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা এক হাস্যোজ্জ্বল স্বপ্নিলকে। রং বেরঙের মরিচ বাতির আলোয় সজ্জিত বিয়ে বাড়ি। চারদিকে মানুষের ভিড়, দম ফেলার বিন্দুমাত্র অবকাশ নেই যেন কোথাও। একটু পরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। বরযাত্রী এসে যাবে যে কোনো মুহূর্তে। শেষ মুহূর্তে সব কিছুর তদারকিতে ব্যস্ত গুরুজনেরা। পাশে কোনো কিছুর কমতি না রয়ে যায় কোথাও। মেহমানদের সাথে আসা ছোট বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। বড়দের ব্যস্ততায় তাদের যেন কোনোই হেলদোল নেই। এরই মাঝে একজোড়া চোখ এত ভিড়ের মধ্যেও ক্লান্তিহীনভাবে খুঁজে চলেছে কাউকে। স্বপ্নিলের মেজাজ তীক্ষ্ণ, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ করেই ভীষণ বিরক্ত লাগছে ওর। এই হইচই, চারদিকে সাউন্ড বক্সে গান বাজছে, সব মিলিয়ে মাথা ধরার উপক্রম।
তার মধ্যে সকাল থেকে রায়তার দেখা পাওয়া যাচ্ছে না, যা মন মেজাজ আরও বিষিয়ে দিয়েছে স্বপ্নিলের। মেয়েটা কোথায় যে গেছে, রেডি হয়েছে কিনা তাও জানে না স্বপ্নিল। সেদিন তো পাঞ্জাবির বাহানায় তাও দেখা মিলেছিল, কিন্তু আজ সেটাও করা যায়নি। বলতে গেলে এমনটা করার সুযোগই পায়নি স্বপ্নিল, কেননা রুমে ঢুকতেই বিছানার উপর স্যুট প্যান্ট দেখে স্বপ্নিল বোঝে এটা রাহেতার কারসাজি। যা চুপচাপ হতাশ মুখে রেডি হয়ে বাইরে চলে আসে। এরপর সবার সাথে এই কাজ সেই কাজ করতে দেখতে দেখতেই বাকি সময় কেটে যায়। স্বপ্নিলের বিরক্তিতে স্বপ্নিলের মেজাজ যখন তুঙ্গে, ঠিক তখনই একটি হাত পিছন থেকে কাঁধে হাত রাখে। বেলিস্পর্শ অনুভব করায় এটা কী হবে অনুমান করে মুহূর্তেই স্বপ্নিলের চেহারায় বিরক্তির রেখা সরে গিয়ে হাসির রেখা মিলে। সেভাবে পেছন ঘুরতে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখিয়েও চমকে যায়। রাহেতা নয়, স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছে আমিরা। তো সম্পর্কে স্বপ্নিলের খালাতো বোন, আর আরেকটি পরিচয় সে আনিকার ছোট বোন। আমিরাকে হঠাৎ করে এতদিন পর দেখে স্বপ্নিল বিস্ময় প্রকাশ করে বলে, কিরে, তুই এতদিন পর এখানে কখন এসেছিস? হলুদ আসিস নাই কেন? আমি একটু আগেই এসেছি ভাইয়া। একবার ভেবেছিলাম আসবো না, পরে কাল হঠাৎ মনে হলো অনেকদিন বিয়ে খাই না, আসা উচিত আমার। তাই সকালের বাস ধরে চলে এসেছি একেবারে। আসতে যেহেতু লেট হয়ে যাবে, তাই একবারে পার্লার থেকে সেজে এসেছি বিয়ে বাড়িতে। এই জন্য বেশি দেরি হলো। কেমন আছো? আছি, খারাপ না। এখনো মন মরা হয়ে থাকো নাকি? অবশ্য তোমায় দেখে তো সেটা মনে হচ্ছে না। লাস্টে যেদিন দেখেছিলাম তার চেয়ে অনেকটাই ফ্রেশ ও হাসি খুশি লাগছে তোমায়। আগ্রহ ভরে বলে উঠল আমিরা। ওর কথায় বিপরীতে স্বপ্নিল মাথা নাড়িয়ে বলে, তা অবশ্য ভুল বলিসনি। আমি যেমনটা থাকবো ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো আছে এখন, আলহামদুলিল্লাহ। মুচকি এসে বলে স্বপ্নিল, যে হাসি লক্ষ্য করে অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভব করে আমিরা। কেননা সে নিজেই দেখেছিল তার বোনের মৃত্যুর পর স্বপ্নিলের কেমন অবস্থা হয়, কতটা ভেঙে পড়েছে। তাই তো বিবেকবান আমিরা নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্নিলের বিয়ের পর ওর অফিসে যে আনিকার ডায়েরি দেখায় ওকে। বোনের অতীত সম্পর্কে সবকিছু স্বপ্নিলকে বলে দেওয়ার কাজটা সে এজন্যই করে, যাতে স্বপ্নিল জীবনে মুভ অন করতে পারে, নিজের অতীত ভুলে বর্তমানকে সাদরে গ্রহণ করতে পারে। তাই আজ স্বপ্নিলের কথায় ও স্বাভাবিক আচরণে ভীষণ খুশি হয় আমিরা। উচ্ছ্বাসিত গলায় বলে, যাক, শুনে খুব খুশি হলাম। এভাবেই ভালো থেকো সারা জীবন। তা তোমার বউ কোথায়? মার জন্য তোমার বিয়েতেও তো যেতে পারিনি, আবার ছবিও তো দেখিনি ভাবির। জানি না ও যে কই আছে, কি করছে কিছুই জানি না আমি। হতাশ মুখে বলে স্বপ্নিল। তা শুনে সরু চোখে সে আমিরা প্রশ্ন করে, ও মা, তা কেন? এখন আবার এটা বলো না যে ভাবির সাথে তোমার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। কামন ভাইয়া, মাস পার হয়েছে তোমাদের বিয়ের, যথেষ্ট সময় এটা মুভ অন করার। আরে ধুর, তুই অযথাই ভুল বুঝছিস, এমন কিছুই না। আমাদের মধ্যে সব পুরোপুরি ঠিক না থাকলেও যথেষ্ট স্বাভাবিক। আমরা দুজন একে অপরের সাথে বেশ কমফোর্টেবল এখন। আমি তো এই জন্য বলছিলাম, কারণ কাজের চাপে সকাল থেকে আমি আর রাহি কেউ কারো চেহারা দেখারও সুযোগ পাইনি। ইসরে, আচ্ছা পরে দেখা হবে, সমস্যা নেই। আপাতত ছবি দেখাও ভাবির, দেখি তো কে সেই লাকি মেয়ে যে আমাদের স্বপ্নিল ভাইকে পেল। আমিরের কথায় হাসতে হাসতে রায়তার ছবি দেখানোর জন্য পকেট থেকে ফোন বের করছিল স্বপ্নিল। পরক্ষণে ওর হাসি মুখ মিলিয়ে গেল যখন পুরো ফোন ঘেটেও রায়তার একটা ছবিও পেল না, না নিজের সাথে না ওর একার। হুট করেই স্বপ্নিল অনুভব করলো বীর এতদিন ও রায়তার সাথে একটা সিঙ্গেল কাপল পিকও নেই ওর কাছে, এমনকি রায়তার কোনো সিঙ্গেল ছবিও তার সংগ্রহে নেই। বিষয়টা কেন যেন খারাপ লাগলো স্বপ্নিলের। সে এতদিন এটা খেয়াল করেনি কেন? আশ্চর্য। বরযাত্রীর মিনিট পার্সেকের মধ্যে চলে আসবে বাসায়, তা শুনে সকলের ব্যস্ততা কয়েকশো গুণ বাড়ল। এদিকে গাঢ় নীল রঙের শাড়ি পরে সেজে গোজে রেডি হওয়া রাহিতা অবশেষে বউয়ের রুম থেকে বের হতে পারল। এতক্ষণ শাশুড়ি ও বাড়ির মেয়েদের সাথে বাড়ির বউ হিসেবে কোণের সাথে বসেছিল রাহিতা। মনে মনে স্বপ্নিলের সাথে দেখা করার ইচ্ছে থাকলেও মুখ ফুটে এটা সে বলতে পারেনি কাউকে। নাই বের হতে পেরেছে রুম থেকে, তাই অবশেষে সুযোগ মেলাই রাহিতা যেন হাফ ছেড়ে বাঁচল। আশেপাশে তাকিয়ে বাড়ির মেন ফটকের দিকে এগোতেই স্বপ্নিলকে চোখে পড়ল তার। শুধু স্বপ্নিলকে দেখলো বললে ভুল হবে, অচেনা এক মেয়ের সাথে হাস্যোজ্জ্বল স্বপ্নিলকে দেখল, যা দৃষ্টিগোচর হতেই চলন্ত কদম নিচ থেকে থেমে গেল রাহিতার। ভ্রুজ গলে ভাঁজ ফেলে সেদিক কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে, পরপর এগিয়ে গেল তাদের দিকে। ধীরে ধীরে স্বপ্নিলের পেছনে এসে দাঁড়ালো রাহিতা। এদিকে স্বপ্নিল নিজের কথায় ধ্যানমগ্ন থাকায় ওর পেছনে দাঁড়িয়ে থাকা নিশ্চুপ রাহিতার উপস্থিতি অনুভব করতে পারেনি, যার একটু কষ্ট দিল রাহিতার ঈশান্বিত মনকে। স্বপ্নিল ওর উপস্থিতি ও টের পেল না তাই বলে
কি এমন ব্যস্ত সে অন্য মেয়েটার সাথে? সারাটা দিন যে তাদের দেখা হয়নি সেটার কোনো প্রভাব পড়েছে লোকটার উপর? পড়েনি। এজন্য ওকে ভুলে ঠিকই অন্য মেয়ের সাথে খোঁজ গল্পে মেতে উঠেছে। মনে মনে ফুঁসে ওঠে রাহিতা। পরক্ষণে গলা ছেড়ে নিজের উপস্থিতির জানান দেয় খানিকটা ক্রুদ্ধভাবেই। আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই গোমরা মুখের রাহিতাকে নজরে পড়ে স্বপ্নিলের। সাথে সাথেই মুখের হাসি আরেকটু বেড়ে যায়। রাহিতাকে পেছন থেকে টেনে নিজের পাশে নিয়ে এসে বলে, সারাদিন পর তোমার দেখা পেলাম, এতক্ষণের সময় হলো বুঝি? রাহিতা ঠান্ডা উত্তরে স্বপ্নিল খানিকটা চমকে যায়। পরক্ষণে মাথা ঘামিয়ে সামনে দাঁড়ানো আমিরের সাথে ওকে দেখা করিয়ে দিতে বলে। রাহি, সে আমিরা আমার খালাতো বোন, সীমা খালামনির ছোট মেয়ে। আমিরা ও রাহিতা আমার বউ। তা তো দেখেই বুঝেছি ভাইয়া। ভাবি কেমন আছো? এই প্রথম তোমার সাথে দেখা হলো। ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আপু। আমি ভালো আছি। সবাইকে সারপ্রাইজ দিতে এই সময় হুট করে চলে এলাম বিয়েতে। মাও জানে না, বুঝেছো? এখন দেখে চমকে উঠবে নির্ঘাত। তবে ভাবি, তুমি কিন্তু খুব সুন্দর। স্বপ্নিল ভাইয়ের সাথে বেশ মানিয়েছে। তাই তুই বললি আর আমি বিশ্বাস করতাম? আমিরের কথার বিপরীতে বলে উঠে স্বপ্নিল। ওর কথাই সে বলে, উফ, তুমিও না ভাইয়া, আগের মতোই ফাজলামি করো শুধু। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলে দিই, তারপর দেখো। আমিরের কথায় স্বপ্নিল মনে মনে কুটিল হাসে। সূক্ষ্মভাবে করা তার কৌশল কাজে লেগে গেল। মুহূর্ত বিলম্ব না করে স্বপ্নিলের নিজের ফোন এগিয়ে দিল আমিরার দিকে। রায়তা নীরবে সব কিছু দেখছিল শুধু। পোজ দেওয়ার জন্য স্বপ্নিল রায়তার দিক তাকালেও সে নিজের জায়গায় দাঁড়িয়ে আগেকার ন্যায় ভোতা মুখে দাঁড়িয়ে আছে সামনের দিকে। এবার স্বপ্নিল হুট করে রাহিতার বাহু টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কিঞ্চিত বিস্ময় রাহিতা তাকাতেই বলল, কি এভাবে তাকাচ্ছ কেন? ছবি তো মানুষ এভাবেই তোলে। তুমি এত দূরে দাঁড়িয়ে থাকলে তো এক ফ্রেমে আঁটবো না আমরা। কাছে আসো বোকামে। স্বপ্নিলের কথায় হতভম্ব রাহিতা কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। মানুষের সামনে এরকম নির্লজ্জ কথাবার্তা কি বলে, অদ্ভুত। রায়তার চেহারা দেখে ও স্বপ্নিলের কথাই হেসে ফেললো সামনে দাঁড়িয়ে থাকা আমিরা। হাসতে হাসতেই বলল, ভাইয়া, তুমি আর বদলাবে না, তাই তো? ইস, রাহিতা ভাবি লজ্জা পাচ্ছে দেখো। তোর ভাবির প্রতিদিনের রুটিন বিনা কারণে লজ্জা পাওয়া এটা নতুন কিছু না। এই আপনি চুপ করবেন। দাঁতে দাঁত চেপে বলে রাহিতা। ওর মনে স্বপ্নিলের প্রতি একটা চাপা রাগ রয়ে গেল এতক্ষণ একবারে ওর খোঁজ না নেওয়ার জন্য, যা এই মুহূর্তে আমিরার সামনে প্রকাশ করল না সে। এদিকে রাহিতার কথায় হেসে ফেলে স্বপ্নিল ও আমিরা। অতঃপর স্বপ্নিল ভদ্র ছেলের ন্যায় রাহিতাকে কাছে নিয়ে ওকে ধরে পোজ দেয়। আসলে তোমাদের মেড ফর ইচ আদার মনে হচ্ছে। হয়তো তোমার সাথে স্বপ্নিল ভাইয়ের জুটি লেখা ছিল, সেই জন্য এভাবে তুমি ভাইয়াকে পেলে ভাবি। যে জায়গায় আজ আমার বোনের থাকার কথা ছিল, কিন্তু সে জায়গা কখনোই তার ছিল না। এই জন্যই তার হওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। ওর কথাই খানিকটা খারাপ লাগে রাহিতার। মেয়েটার হয়তো কষ্ট লাগছে, নিজের বোনের কথা মনে হয়, কিন্তু একই সাথে আমিরার প্রতি মুগ্ধ হয় সে। কতটা স্বাবলিকভাবেই না সে ভাগ্যকে মেনে নিয়েছে নির্দ্বিধায়, যেটা তার মা সীমা বেগম করতে পারেননি। মা মেয়ে তবু তাদের মধ্যে কত পার্থক্য। ভাবুক রাহিতা মুখ খুলে আর কিছু বলবে, সে মুহূর্তে বরপক্ষ চলে আসে। ওর কথা অপূর্ণ থেকে গেল। সে চটজলদি আর সবার সাথে গেটের দিকে চলল। স্বপ্নিল রাহিতার পিছু পিছু যাবে এমন সময় আমিরা পিছন থেকে বলল, ভাবির কি কোনো কিছু নিয়ে মন খারাপ ভাইয়া? দেখো, দেখে মনে হলো কেন জানি। তোরও মনে হয়েছে? আমিও তাই ভাবছিলাম, কি যে হলো ওর হঠাৎ বুঝলাম না। কথা বলতে হবে রাহিতার সাথে, কিন্তু সুযোগই পাচ্ছি না খুব একটা। এটাই হলো কথা। আচ্ছা, একটা কথা, মা কি এখানে কোনো সিন ক্রিয়েট করেছে? ভাবিকে বা তোমায় কোনো কথা শুনিয়েছে? আমিরার কথা দীর্ঘশ্বাস ছাড়ে স্বপ্নিল। মাথা নাড়িয়ে বিষাদ ছুড়ে বলে, খালামণিকে তুই চিনিস না? সে কি ছেড়ে দেবে? আমাকে বললে না হয় আমি শুনতাম, কিন্তু রাহিতার তো কোনো দোষ নেই। তবুও তিনি রাহিতাকে সুযোগ পেলে খোটা দেয়। স্বপ্নিলের কথা শুনে শ্বাস ফেলে আমিরা। সে জানতো নির্ঘাত তার মা এমন কিছু করবে। মূলত এজন্য সে এসেছিল এখানে কি হচ্ছে তা দেখতে। আর স্বপ্নিল রাহিতাকে দেখিয়ে যা বোঝার সে বুঝে গেছে। এখন থেকে মায়ের উপর খেয়াল রাখবে সে। ওর ভাবনার মাঝেই স্বপ্নিল চলে যেতে যেতে বলে, তোর সাথে পরে কথা বলবো, এখন বরযাত্রীদের আপ্যায়ন করতে হবে। আয়।